স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। এবারে জানাবো খবরের বিস্তারিত। রাজধানীর খিলগাঁওয়ে আগুনে পুড়েছে ১৬টি প্রাইভেট কার ও ৭টি মোটরসাইকেল, কয়েকটি গ্যারেজ ও ২টি সমিল, সব হারিয়ে নির্বাক ক্ষতিগ্রস্ত লোকজন। আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু না বলতে পারলেও কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে আগুন ভয়াবহ আকারে ছড়িয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। একই রাতে বনানীর করাইল বস্তিতেও আগুনে পুড়েছে বেশ কয়েকটি বসতঘর। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে ২০টি গ্যারেজ ও ২টি সমিল। নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট। স্থানীয়রা বলছেন, হঠাৎ করেই বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়ে, পুড়ে যায় বেশ কয়েকটি গ্যারেজ ও ২টি সমিল। তাৎক্ষণিক নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যে সিলিন্ডারগুলো বাস্ট হচ্ছে, বিকট শব্দ এবং গাড়ির গ্যারেজ এবং আপনার যে টায়ারের যে ইগুলো ছিল, সাথে 2টা 6 মিল ছিল। ফায়ার সার্ভিস বলছে, রাসায়নিক ড্রাম বিস্ফোরণের কারণে ছড়িয়েছে আগুন। তবে সিলিন্ডারের আর বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হতে পারে, সুতরাং এটা এখন বলা যাচ্ছে না, এটা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। আমরা এখন পর্যন্ত কোনো আহত নিহতর সংবাদ পাইনি এবং আমাদের সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এখন পর্যন্ত কোনো এরকম সংবাদ পাইনি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণটাও একটু আমাদের বিবেচনা করে বলতে হবে। সবকিছু হারিয়ে নির্বাক এসব মানুষ। তবে কি পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। 3-4টা গাড়ি আমার এই জায়গায় ছিল, আরেকটা গাড়ি আছে আমার ভিতরে, হেডও দেখেন পুরা চাই, আমাদের কাছে কিছুই নাই। আমার 6টা গাড়ি পুরা গেছে, আবার মোটরসাইকেল আছে আমার 4টা মোটরসাইকেল পড়ছে। ওই যে সামনে রমজান আছে, কিভাবে চলবো দাদা? এই গাড়ির মালিকদের সাথে তারা আমরা কি কথা বলবো, এর কোনো ভাষাই নাই আমাদের। এদিকে রাতে বনানীর করাইল বস্তিতেও আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি ঘর। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতায় আশপাশের ছড়ানোর আগেই নিয়ন্ত্রণে আনে বস্তির আগুন। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। পরিবর্তিত প্রেক্ষাপটে বাসযোগ্য ও সুন্দর দেশ তৈরি করতে সবাইকে আরও আন্তরিক হতে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর 21শে পদক প্রাপ্তির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সবশেষে ছাত্র এবং জনতার সমবেত প্রচেষ্টায় সেই সম্ভব হয়েছে। আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সবাই কথাটা বলছি, এটাতে সবারই আমার আরো অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন। প্রতিযোগী দেশের ষড়যন্ত্র এবং রাজনৈতিক অসন্তোষ বাংলাদেশের তৈরি পোশাক খাতে অস্থিতিশীলতার বড় কারণ, এমন অভিযোগ তৈরি পোশাক শিল্প মালিকদের। তারা বলছেন, প্রচুর অর্থ ব্যয় করে অস্থিতিশীল করা হয় দেশের পোশাক খাত, আর এ কারণে ক্রয়াদেশ যাচ্ছে প্রতিযোগী দেশে। ঝুঁকি প্রশমনের অজুহাত দিয়ে পোশাকের দাম কমান বিদেশি ক্রেতারা। ঈদ সামনে রেখে আবারও পোশাক শিল্প অস্থিতিশীল হওয়ার শঙ্কা মালিকদের। পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রায় 40 লাখ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি এই শিল্প থেকেই আসে রপ্তানি আয়ের প্রায় 83%। তাই পোশাক শিল্প নিয়ে রয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্রও। শিল্প মালিকরা বলছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের পর লাগাতার আন্দোলন এই ষড়যন্ত্রেরই অংশ। পোশাক খাতে বেসিক্যালি যতগুলা আন্দোলন হয়েছে তার ম্যাক্সিমামগুলার পেছনেই ছিল আসলে আমাদের প্রতিযোগী দেশের ষড়যন্ত্র। শ্রমিকের আন্দোলনের নামে এগুলাকে অরাজকতা তৈরি করা হয়েছে। কোনো যৌক্তিক দাবি যদি থাকে সেটা কিন্তু সারা বাংলাদেশের সমস্ত গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে হওয়ার কথা। এখনও কিছু কিছু ফ্যাক্টরিতে আপনার কিছু অযৌক্তিক দাবি নিয়ে কিছু ঝামেলা হচ্ছে। ওয়ার্কাররা কাজে আসতো, কিছুক্ষণ কাজ করে কাজ বন্ধ করে বসে থাকতো, বসে থেকে একটা দাবি দিয়ে তারা কাজ থেকে বেরিয়ে চলে যেত এবং একটা ফ্যাক্টরিতে কাজ থেকে না বেরোলে তাদেরকে জোর করে বের করানোর চেষ্টা করতো। এই সিমটম কিন্তু খুব খারাপ। এটাতে আমার মনে হয়েছে প্রচুর পরিমাণ টাকা ডিস্ট্রিবিউট করা হয়েছে ট্রেড ইউনিয়ন কিংবা অন্য কিছুর মাধ্যমে। তারা জানান, বিগত সরকারের নেতাকর্মীদের মালিকানায় থাকা কারখানায় বেশি অসন্তোষ হয়েছে। এ কারণে অনেক ক্রয় আদেশ চলে যাচ্ছে প্রতিযোগী দেশ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায়। কার্যকর ভূমিকা রাখতে পারছে না প্রশাসক দিয়ে চালানো বিজিএমইএ। এই ফ্যাক্টরিগুলো আসলে অলমোস্ট বলা যায় এই পূর্বের যারা সরকার ছিল, স্পেশালি তাদের নিয়ন্ত্রিত ফ্যাক্টরিগুলো, গ্রুপ বা যে সংঘবদ্ধ চক্র আছে তাদের যে চেষ্টা, এটা অবশ্যই তারা চালাচ্ছে।
শিল্প মালিকরা জানান, শ্রম অসন্তোষের কারণে গত ৬ মাসে পোশাকের দাম কমেছে ১.৩৬%। অপরদিকে প্রতিযোগী দেশ এই শিল্পে প্রচুর নীতি সহায়তা এবং বিনিয়োগ পাচ্ছে। বায়াররা এখন একটি টার্ম মেনটেন করে, সেটা হলো রিস্ক মিটিগেশন। তারা বাংলাদেশের ব্যাপারে বলছে যে আমরা রিস্ক মিটিগেশন করার জন্য বাংলাদেশের সমস্ত অর্ডার না দিয়ে ভিয়েতনাম, পাকিস্তান এবং ইন্ডিয়াতে অর্ডারগুলো চলে যাচ্ছে, শ্রীলঙ্কা এই অর্ডারগুলো চলে যাচ্ছে। এটা কিন্তু যেত না যদি আমরা আমাদের ভিত্তিটা আগের মতো শক্তিশালী থাকতো। আমরা কিন্তু রুগ্ন থেকে রুগ্নতর হচ্ছি। গত বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানিতে 13% প্রবৃদ্ধি হলেও ভারত, ভিয়েতনাম সহ প্রতিযোগী দেশে প্রবৃদ্ধি প্রায় দ্বিগুণ। অনেক বেশি, তারা কিন্তু প্রাইসেও গেইন করেছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। আমার ২১শে বইমেলায় শিশু প্রহরের খবর জানাতে মেলা থেকে প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানজুমা আফরোজ নীলিমা। নীলিমা, শিশুতোষ অনুষ্ঠানের পাশাপাশি নানা বয়সের শিশু কিশোররা নিশ্চয়ই এসেছেন মেলায়, এখনো তারা রয়েছেন কিনা, বই কিনছেন কিনা জানাবেন মেলার বিস্তারিত খবর। ধন্যবাদ উর্মি আপনাকে। আমি বর্তমানে অবস্থান করছি অমর ২১শে বইমেলার সাপ্তাহিক বিশেষ আয়োজন শিশু প্রহরে। আজকে শিশু প্রহর হচ্ছে এবারের বইমেলার চতুর্থ শিশু প্রহর এবং আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সব শিশুরা তাদের অভিভাবকদের সাথে খুব চমৎকারভাবে সময় উপভোগ করছে। সকাল থেকে তারা দেখেছে ম্যাজিক শো, তারা গল্পের বই কিনেছে এবং আমরা ঠিক এরকমই একজন শিশুর সাথে কথা বলে নিব। সকাল থেকে তুমি কি করেছো? সকাল থেকে তো বই খাতা কিনছি। আর কি করেছো? তো মুসলিম খাতা কিনছি। ধন্যবাদ। আচ্ছা, আমরা আরেকজন অভিভাবকের সাথে আসলে কথা বলে দেখব। শিশু প্রহর কতটুকু উপযোগী বলে আপনি মনে করেন? আসলে এটা তো খুবই একটা সুন্দর উদ্যোগ, আর বাচ্চাদেরকে নিয়ে আসলে ওরা অনেক কিছু শিখতে পারছে, অনেক কিছু জানতে পারছে। ধন্যবাদ। একজন অভিভাবকের অভিব্যক্তি থেকেও আমরা দেখলাম আসলে শিশু প্রহরটা বিকাশের ক্ষেত্রে কিন্তু শিশুদের অনেক বেশি সহযোগী। আমরা আরেকজন শিশুর সাথে কথা বলে নিব। তুমি সকাল থেকে কি করেছো? আমি সকালে বই কিনেছিলাম, মহাকাশের বই, কমার্সের বই, বিজ্ঞান বই দেখেছি। ধন্যবাদ। খুব চমৎকার একটি কথা শুনলাম আমরা। আসলে বইমেলাটা শুধুমাত্র বড়দের জন্য নয়, শিশুদের জন্য কিন্তু বিশেষ আকর্ষণ রাখে। সাপ্তাহিক 2 দিন, শুক্র এবং শনিবার। এবং আপনাদের আরও একটি তথ্য জানিয়ে দিতে চাই, পরবর্তী 28 তারিখ কিন্তু সর্বশেষ শিশু প্রহর হবে অমর ২১শে বইমেলা 2025। উর্মি, আমার কাছে এই মুহূর্তের বইমেলা থেকে এই ছিল সর্বশেষ তথ্য। উর্মি, অনেক ধন্যবাদ আপনাকে নীলিমা। হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের দ্বিবার্ষিক নির্বাচন চলছে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সকাল 9টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল 5টা পর্যন্ত। হাবের ভোটাররা পছন্দের প্রার্থীদের ভোট দিতে এসেছেন কেন্দ্রে। তারা বলছেন এবার হাব নির্বাচনের ত্রিমুখী লড়াই হবে। হাবের এবারের নির্বাচনে 3টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেলগুলো হচ্ছে হাব ঐক্য কল্যাণ পরিষদ, হাব বৈষম্য বিরোধী গণতান্ত্রিক জোট এবং হাব ঐক্য ফোরাম। ভোটাররা বলছেন নির্বাচনে যে প্যানেলই জয়ী হোক, প্রত্যাশা পূরণ করে সংগঠনটির কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আর প্রার্থীরা বলেন সাংগঠনিক কার্যক্রম হবে সদস্য বান্ধব, দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ। যারা অতীতে কোনো কেলেঙ্কারিতে জড়িত ছিল না, সিন্ডিকেট ব্যবসা ছিল না এবং ট্রলি বাণিজ্য, হাফপল্লী নামে কলঙ্ক আপনারা শুনে আসছেন, এগুলো থাকবে। পূর্বে যারা দুর্নীতি করেছে যদি তাদের কোনো প্রমাণ পাওয়া যায়, আমি যদি ইনশাল্লাহ বিজয়ী হই, তাহলে সেই দুর্নীতির বিরুদ্ধে আমি লড়ব। অতীতে ব্যক্তিগতভাবে আমরা অনেকেই হাবের সদস্য হওয়ার পরেও বৈষম্য শিকার হয়েছে। আমরা আশা করি আমরা বিজয় হইলে হবে গণতন্ত্র ফিরে আসবে, দুর্নীতি মুক্ত হবে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।